আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধে নতুন মাত্রা এনেছে ইরানের বহুল আলোচিত শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে এগিয়ে রাখা এই ড্রোন ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার শুরু করেছে লেবাননের হিজবুল্লাহ। যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যখন নিবু নিবু আসার আলো, তখন এই ড্রোনের ব্যবহারে অনেকে মনে করছেন গাজা যুদ্ধ আরও ব্যাপক এবং দীর্ঘ হতে যাচ্ছে। এদিকে গাজায় দখলদার সেনাদের উপর বেশ কিছু উঁচুমানের হামলা চালিয়েছে হামাস। প্রাণ গেছে বহু সেনার। ইসরায়েলি জাহাজে আবারও আঘাত এনেছে ইয়েমেনের আনসার আল্লাহ। আল মায়াদিনের খবরে বলা হয়, রোববার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে, বিশেষত রাফা এবং নেতজারিমে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন। রাফা এবং নেতজারিমে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদার বাহিনী। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা নেতজারিম অক্ষে ইসরায়েলি সেনাদের কমান্ড সদর দপ্তর ছাড়াও গাজা সিটির দক্ষিণ পশ্চিমে তাল আল হাওয়ার আশেপাশে অনুপ্রবেশকারী সেনাদের উপর স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। রাফার পূর্বাঞ্চলে হালকা অস্ত্র এবং অ্যান্টি পার্সোনেল শেল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লড়াই করেন তারা। সেখানে কয়েকজন সেনা নিহত এবং আহত হন বলে জানিয়েছেন হামাসের সামরিক শাখা। হামলার বর্ণনা দিয়ে তারা বলেছেন, তাদের যোদ্ধারা বুঝতে পারেন ছদ্মবেশী ইসরায়েলি সেনারা একটি ত্রাণের ট্রাকের ভেতরে করে অনুপ্রবেশ করছেন। নির্দিষ্ট স্থানে ট্রাকটি এলে আগে থেকে প্রস্তুত কাসামের যোদ্ধারা তাদের উপর হামলা শুরু করেন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস রোববার রাফার পূর্বে বিমানবন্দর এলাকায় অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। রাফা ক্রসিং গেট এবং এর আশেপাশে অবস্থান করা সেনাদল এবং তাদের গাড়িগুলোতে মর্টার হামলা করেন তারা। এদিন তাদের যোদ্ধারা শহরের রিয়াবনা ক্যাম্পের দক্ষিণ পশ্চিম আল আবদ জাবর, আল তুমা এবং আল আসি টাওয়ারের অবস্থান নেওয়া সেনাদের উপর 60 mm মর্টার শেল নিক্ষেপ করেন। তাছাড়া কুদসের যোদ্ধারা নেতজারিমের আবু ওরেইবান সাইটে দখলদারদের কমান্ড সদর দপ্তরে আবাবিল এক্সপ্লোসিভ ডিভাইস এবং হেভি ক্যালিবারের মর্টার শেল দিয়ে আঘাত হানেন। তাদের ওয়ার মিডিয়ার প্রকাশ করা ফুটেজে ফাজ্জাহ মিলিটারি সাইট এবং নেতজারিমে অবস্থান নেওয়া সেনাদের উপর রকেট এবং মর্টার হামলার দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি বসতিগুলোতে রকেট ও মর্টারের বেশ কয়েকটি ব্যারেজ নিক্ষেপের ফুটেজও প্রকাশ করেন তারা। এই হামলায় আল কুদসকে সহায়তা করে আল আকসা মার্টার্স ব্রিগেড, মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডস, আনসার ব্রিগেডস ও মার্টার ওমর আল কাসেম ব্রিগেডস। রোববার এই গোষ্ঠীগুলো রাফা, মধ্য গাজা এবং নেতজারিমে ইসরায়েলি সেনাদের উপর আলাদাভাবে রকেট এবং মর্টার হামলা পরিচালনা করে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে রোববার তারা ইসরায়েলে সিরিজ হামলা চালিয়েছেন। সকাল 11:15টায় হাদাব ইয়ারিন সাইটের পাশে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর এক ঝাঁক অ্যাসল্ট ড্রোনের মাধ্যমে আইলেতে ইসরায়েলের নবনির্মিত 91তম ডিভিশন কমান্ড সদর দপ্তরে আঘাত করা হয়। বিকাল 3:15টার দিকে তারা বুরকান রকেটের মাধ্যমে কফার সুবা হিলসের রুইসাত আল আলমের পাশে মোতায়েন সেনাদের উপর আঘাত করে। সন্ধ্যায় হামলা হয় আল রামথা সাইটে। হিজবুল্লাহর বেশ কিছু রকেট সেখানে সরাসরি আঘাত করেছে। এদিকে ইসরায়েলের উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে ইরানের শাহেদ 101 ড্রোন ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের সামরিক প্রতিবেদক ইতাই ব্লুমেনথাল জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ এই প্রথমবারের মতো ইরানের শাহেদ ড্রোন ব্যবহার শুরু করল। ইউক্রেন যুদ্ধে অসামান্য পারদর্শিতা দেখানো এই ড্রোনগুলো ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষে শনাক্ত করা এবং আটকানো অত্যন্ত কঠিন হবে বলেও জানান তিনি। ব্লুমেনথাল আরও বলেন, নিঃশব্দ ওড়ার কারণে গ্রাউন্ড থেকে এই ড্রোনের এগিয়ে যাওয়া একেবারেই বোঝা যায় না এবং ড্রোনটি 10 কেজি বিস্ফোরক নিয়ে ইসরায়েলের 19 কিলোমিটার ভেতরে আঘাত হানতে সক্ষম। তিনি নিশ্চিত করেন, বৃহস্পতিবার প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করে হিজবুল্লাহ, আর এতে আলন ব্রিগেডের এক সেনা কর্মকর্তা নিহত হন। কিব্বুস কাবরির কাছে এই ড্রোনের অবশিষ্টাংশ পাওয়া যায়। ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে এই শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া। ড্রোনগুলো যুদ্ধে মস্কোকে এগিয়ে রেখেছে বলে মনে করেন পশ্চিমা সামরিক বিশ্লেষকরা। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি রোববার জানিয়েছেন, গাজার আল মাওয়াসিতে ইসরায়েলি গণহত্যার জবাবে তাদের নৌ, ড্রোন এবং মিসাইল ফোর্স একটি ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে এডেন উপসাগরে MSC ইউনিফিক নামের এই জাহাজকে আঘাত করা হয়। তিনি জানান, এছাড়াও তাদের ড্রোন বাহিনী ইসরায়েলের এইলাতে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে।
করে। ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এ সময় ইয়াহিয়া সারি ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্য সব আরব এবং মুসলিম দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে যে কোনো আরব বা মুসলিম পক্ষের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে সামরিক হামলা পরিচালনায় তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির কথাও জানান। হামাসের এক শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তে রোববার আল মায়াদিন বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যে চেষ্টা আলোচনা চলছে তা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। তিনি বলেছেন, হামাস দৃঢ়ভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, যতক্ষণ গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড এবং প্রতিদিনের নৃশংসতা অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনার কোনো ফল আসবে না। হামাস নেতা বলেন, আলোচনা ব্যাহত করার লক্ষ্যে ইসরায়েলি পক্ষের অপকৌশলে হামাস হতাশ। তারই বক্তব্য এমন এক সময় এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে খান ইউনিসের আল মাওয়াসিতে গণহত্যা চালায় ইসরায়েল। এরই মধ্যে গুঞ্জন উঠেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হামাস নিজেদের আলোচনা থেকে সরিয়ে নিতে পারে। আগের দিন এএফপি এবং অন্যান্য গণমাধ্যমগুলো এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল, তবে এই সংক্রান্ত এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রাশক বলেছেন, হামাস আল মাওয়াসি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার নাৎসি সরকার আমাদের জনগণের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়ে যাচ্ছে তার লক্ষ্য আগ্রাসন বন্ধের যে কোনো চুক্তির প্রচেষ্টাকে ব্যর্থ করা। বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। এদিকে সেফ জোন আল মাওয়াসি শরণার্থী শিবিরে শনিবারের ইসরায়েলি হামলায় অন্তত 90 জন নিহত হন। এরপর আল শাতি শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত 22 ফিলিস্তিনি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ এই কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের একা ছেড়ে যাবে না। রোববার হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনালাপে এই কথা বলেন তিনি। কথোপকথনের সময় খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু এতে তারা ব্যর্থ হবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মনোবল দৃঢ়, কারণ ইরান তাদের পাশে আছে এবং থাকবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও জানান, তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখবে, কারণ এটি এখন ইসলামী বিশ্বের প্রধান সমস্যা। যুদ্ধবন্ধের সর্বাত্মক প্রচেষ্টায় জোর দিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের তাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় হানিয়া বলেন, হামাস নেতাদের লক্ষ্যবস্তু করার অজুহাতে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। হানিয়া বলেন, নেতানিয়াহু আগ্রাসন বাড়াতে চান এবং তিনি চুক্তিতে আগ্রহী নন। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, আল মাওয়াসি এবং আল শাতি শরণার্থী শিবিরে হামলার পরের দিন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া নুসৈরার শরণার্থী শিবিরের একটি স্কুলে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে 17 ফিলিস্তিনি নিহত এবং 80 জন আহত হন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবরের ইসরায়েলি হামলা শুরুর পর রোববার পর্যন্ত 38,443 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। ইউক্রেনের আরও এলাকা দখলে নিয়েছে রাশিয়া। তাছাড়া একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের উরোইজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রোববার জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখলের পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী ডোনেস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত গ্রামটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্যই ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল পদক্ষেপের পর পূর্বাঞ্চলীয় বাহিনী ডোনেস্ক অঞ্চলের উরোইজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গ্রামটি 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন 2023 সালের জুলাইয়ে মোকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়। এদিকে একই দিন ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি 22টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে। টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয় বলেছে, রবিবার দিবাগত রাতে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম 22টি ইউএভি ধ্বংস করে। এর মধ্যে 15টি সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে এবং 6টি ক্রিমিয়ায় এবং একটি লিপটাস্কের আকাশে ধ্বংস করা হয়। পৃথকভাবে কুরস্কের গভর্নর জানিয়েছেন, সেখানে আরও 3টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
নেপালে আবারও প্রধানমন্ত্রী হলেন চীনপন্থী নেতা কেপি শর্মা ওলি। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ৭২ বছর বয়সী ওলি নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল মধ্য বাম ঘরানার নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে। ওলি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১৫ সালে এবং ২০১৮ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। সর্বশেষ ২০২১ সালে যখন দেশটির পার্লামেন্টে অস্থিরতা বিরাজ করছিল তখন অল্প সময়ের জন্য তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এবার চতুর্থবারের মতো সরকার প্রধান হলেন তিনি। ৩ কোটি মানুষের দেশ নেপালের রাজনীতির গতি প্রকৃতি সবসময় বড় দুই প্রতিবেশী চীন এবং ভারতের কড়া নজরদারিতে থাকে। হিমালয় ঘেঁষে নেপালে এই দুই দেশের বড় বিনিয়োগ রয়েছে। আগে ক্ষমতায় থাকাকালে দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করলেও নয়াদিল্লির উপর নির্ভরশীলতা কমাতে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন কেপি শর্মা ওলি। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল সরকারের ওপর থেকে গত সপ্তাহে সমর্থন তুলে নেয় অন্যতম বৃহত্তম জোটসঙ্গী কমিউনিস্ট পার্টি অফ নেপাল। দলটির নেতৃত্বে রয়েছেন কেপি শর্মা ওলি। এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় যে ৬৯ বছর বয়সী প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সামনে দুটি বিকল্পই খোলা ছিল। হয় তাকে সরকার প্রধানের পদ ছাড়তে হবে, নতুবা পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুষ্পকমল দ্বিতীয় বিকল্প বেছে নিয়ে ব্যর্থ হন। শুক্রবার দেশটির পার্লামেন্টে তিনি আস্থা ভোটে হেরে যান। ফলে ক্ষমতা গ্রহণের মাত্র ১৮ মাসের মাথায় তার সরকারের পতন হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।